सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। সংখ্যা ১৪০। স্বামী ত্রিগুণাতীতানন্দ বহুজন হিতায় বহুজন সুখায়। একবার শরীর কিঞ্চিত খারাপ হওয়ায় স্বামী ব্রহ্মানন্দজি তাকে ভক্ত ডাক্তার বিপিন ঘোষের কাছে পাঠালেন। সাধু বাড়িতে এসেছেন বলে বিপিনবাবু সবিশেষ আনন্দিত হয়েছেন এবং তাকে ভোজন রসিক বলে আগে থেকেই জানতেন বলে ২ টাকার রসগোল্লা থালা ভর্তি করে সাজিয়ে তাকে আপ্যায়ন করেছেন। ত্রিগুণাতীতানন্দজি নির্বিবাদে সমস্ত খেয়ে নিলে ডাক্তার জিজ্ঞেস করলেন শরীরের কি অসুস্থতার জন্য তিনি তাঁর কাছে এসেছেন। তিনি বললেন, আমার পেটের অসুখ হয়েছে, তাই মহারাজ স্বামী ব্রহ্মানন্দ আপনার কাছে পাঠিয়েছেন। ডাক্তার অবাক হয়ে বললেন, এত রসগোল্লা খেলে কেন? ত্রিগুণাতীতানন্দজি সরলভাবে বললেন, তা আপনি দিলেন, আমি কি করব? উৎস গম্ভীরানন্দ স্বামী শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা পৃষ্ঠা ৩৫২ থেকে ৩৫৩। প্রেমানন্দজির মা মাতঙ্গিনী দেবী একবার স্বামী ত্রিগুণাতীতানন্দজির সঙ্গে আরও ২ জন শ্রী রামকৃষ্ণ পার্ষদকে স্বগৃহে আহারের জন্য নিমন্ত্রণ করেছিলেন। বিরাট আয়োজন করেছেন তিনি, কিন্তু ত্রিগুণাতীতানন্দজি ছাড়া আর কেউ যেতে পারলেন না। মাতঙ্গিনী দেবী দুঃখ করতে লাগলেন, এত আয়োজন কোনো কাজে এলো না। সম্ভবত তাঁর দুঃখে দ্রবীভূত হয়েই ত্রিগুণাতীতানন্দজি যখন খেতে শুরু করলেন ৩ জনের খাবারই খেয়ে শেষ করে দিলেন। মাতঙ্গিনী দেবীর শ্রম সার্থক হলো, কিন্তু এবার অন্য দুশ্চিন্তা তাকে পেয়ে বসল। এরকম অবিশ্বাস্য অতিভোজন যা তিনি আগে কখনো দেখেননি। সারদাকে অসুস্থ করে দেবে না তো? পরদিন যখন সারদাকে সম্পূর্ণ সুস্থ রূপে দেখলেন তখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে মন্তব্য করলেন, ও অনেক পাহাড় পর্বত ঘুরে বেরিয়েছে, ও অনেক মন্তর শিখেছে, তাই উড়ো মন্তরে সব উড়িয়ে দেয়। তা না হলে মানুষ কি অত খেতে পারে? উৎস চেতনানন্দ স্বামী গড লিভড উইথ দেম, পেজ 491। ডাক্তার বিপিন ঘোষের বাড়ির পূর্বোক্ত রসগোল্লা খাওয়ার ঘটনাটি বর্ণনা করে প্রেমানন্দজিও বলেছিলেন ওর সিদ্ধাই ছিল। উৎস গম্ভীরানন্দ স্বামী শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা পৃষ্ঠা ৩৫৩। ত্রিগুণাতীতানন্দজির এই সৃষ্টি ছাড়া ভোজন কুশলতা মনে রেখে স্বামীজি একবার তাকে বলেছিলেন, তোর স্টমাকটা দে দেখি, দুনিয়াটার চেহারাটা একেবারে বদলে দিই। কিন্তু ত্রিগুণাতীতানন্দজিও কিছু কম যান না। তিনি আগেভাগেই বলে রেখেছিলেন, ভাই তোমার ব্রেনটা আমায় দিতে পারো? উৎস চেতনানন্দ স্বামী বহুরূপে বিবেকানন্দ উদ্বোধন কার্যালয় ২০১১ পৃষ্ঠা ২০৯। কিন্তু এরই পাশাপাশি মনে রাখতে হবে যে তিনি তাঁর দীর্ঘ পরিব্রাজক জীবনে ভিক্ষাবৃত্তির উপর নির্ভর করেই কাটিয়েছেন এবং যেমন খেতে পারতেন তেমনি লম্বা উপোসও করতে পারতেন। স্বামী প্রেমানন্দজি সাক্ষ্য দিয়েছেন, একবার টানা ৭ দিন তিনি একটি করে কলা খেয়ে বেলতলায় পড়েছিলেন। ডক্টর শশীভূষণ ঘোষ বলেছেন, উদ্বোধনের কাজ করার সময়ও অনেক সময় তিনি দিনের পর দিন শুধুমাত্র একটি কলা খেয়ে কাটিয়েছেন।
যে বেঞ্চটিতে তিনি ঘুমোতেন সেটা এতই সরু ছিল যে একবার তিনি ঘুমের ঘোরে মেঝেতে পড়ে গিয়েছিলেন। উৎস: বার্ক, মেরি লুইস, স্বামী ত্রিগুণাতীতানন্দ, স্বামী ত্রিগুণাতীতা, হিজ লাইফ অ্যান্ড ওয়ার্ক, পেজ 69। আমরা আগে উল্লেখ করেছি অনেক সময় তিনি মাত্র আধ ঘন্টা ঘুমোতেন, বাকি 23.5 ঘন্টা পত্রিকার কাজ করতেন। ত্রিগুণাতীতানন্দজির জনৈক আমেরিকান শিষ্য পরবর্তীকালে একবার স্বামী শুদ্ধানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন, তার চরিত্র বৈশিষ্ট্যগুলি আপনার মতে কী ছিল? শুদ্ধানন্দজি উত্তর দিয়েছিলেন, দৃঢ় সংকল্প, সহ্য শক্তি, মিতব্যয়িতা, প্রফুল্লতা, অধ্যবসায়, সাহস, আরব্ধ কাজ সম্পন্ন করার ইচ্ছাশক্তি এবং সর্বোপরি ভালোবাসা। ডক্টর শশীভূষণ ঘোষ এই তালিকায় যোগ করেছেন প্রবল ইচ্ছাশক্তি এবং ধৈর্য। স্বামীজি যখন দ্বিতীয়বার আমেরিকায় গিয়েছিলেন 1899, তুরীয়ানন্দজিও সঙ্গে গিয়েছিলেন। তিনি সেবার সান ফ্রান্সিসকোতে একটি বেদান্ত সোসাইটি স্থাপন করে স্বামী তুরীয়ানন্দকে দায়িত্ব দিয়েছিলেন সেই কেন্দ্রটি চালাতে। স্বামীজির আদেশ শিরোধার্য করে কঠোর পরিশ্রম করে 3 বছর তুরীয়ানন্দজি আমেরিকাতে কাজ করলেন। তারপর তার স্বাস্থ্য ভেঙে পড়ায় তিনি ভারতবর্ষে ফিরে আসতে চাইলেন। স্বামীজি ত্রিগুণাতীতানন্দজিকে নির্দেশ দিলেন তুরীয়ানন্দজির স্থলাভিষিক্ত হতে। সেই অনুযায়ী শুদ্ধানন্দজিকে উদ্বোধনের দায়িত্ব বুঝিয়ে ত্রিগুণাতীতানন্দজি প্রস্তুত হতে শুরু করলেন পাশ্চাত্য যাত্রার জন্য। এদিকে তুরীয়ানন্দজিও আর অপেক্ষা না করে ভারত অভিমুখে যাত্রা করলেন, কারণ স্বামীজিকে দেখবার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন। কিন্তু তিনি ভারতে এসে পৌঁছানোর আগেই 1902-এর 4 জুলাই স্বামীজি দেহত্যাগ করলেন। প্রাণপ্রিয় গুরুভ্রাতা ও নেতার আকস্মিক প্রয়াণ সাময়িকভাবে সবাইকে বিকল করে দিলেও তাঁরই নির্দেশ মেনে ত্রিগুণাতীতানন্দজি 1902 সালের নভেম্বর মাসে মাদ্রাজ থেকে আমেরিকা যাত্রা করলেন এবং সান ফ্রান্সিসকো পৌঁছালেন 2 জানুয়ারি 1903 তারিখে। এরপর আমেরিকায় তাঁর 12 বছরের জীবন নিরবচ্ছিন্ন কর্মের, উদ্যোগের, কৃচ্ছতার, তপস্যার এবং অধ্যাত্ম জ্ঞান বিতরণের। কঠোর নিয়মনিষ্ঠা, অপরিসীম ধৈর্য, সংকটে ভয়হীনতা এবং তাঁর হার না মানা মনোভাব পাশ্চাত্যে তাঁর কাজকে ধীরে ধীরে স্থায়ী রূপ দিয়েছিল। তিনি সান ফ্রান্সিসকোয় পৌঁছালে বেদান্ত সোসাইটির সভ্যরা তাঁকে সাদরে বরণ করে সোসাইটির সভাপতি ডাক্তার M.H. লোগানের বাড়িতে নিয়ে গেলেন। স্বামী অতুলানন্দের সূত্রে জানতে পায়, সান ফ্রান্সিসকো পৌঁছানোর পরপরই তিনি 3 দিন উপবাস করেছিলেন, হয়তো আগামী দিনের কাজের জন্য শক্তি সঞ্চয় করে নিতে। মেবি টু অ্যাকিউমুলেট পাওয়ার টু ক্যারি অন দ্য ওয়ার্ক। উৎস: চেতনানন্দ স্বামী, গড লিভড উইথ দেম, পেজ 506। কয়েক সপ্তাহ মিস্টার লোগানের বাড়িতে থাকার পর C.F. পিটারসন দম্পতির গৃহ তার প্রধান কার্যক্ষেত্র হয়ে উঠল। সেখানে তিনি পুরানো ও নতুন ছাত্রদের নিয়ে নিয়মিতভাবে বেদান্ত আলোচনা করতে লাগলেন। ক্রমশ শ্রোতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় 40 স্টেনার স্ট্রিটে একটি বড় আয়তনের বাড়ি ভাড়া করে পিটারসন পরিবার ও ত্রিগুণাতীতানন্দজি সেখানে উঠে গেলেন। ত্রিগুণাতীতানন্দজি এখানে প্রতি সোমবার সন্ধ্যায় গীতার ক্লাস দিতেন
আর বৃহস্পতিবার সন্ধ্যায় নিতেন উপনিষদের ক্লাস, আর রবিবার সকাল সন্ধ্যা দুবেলায় ক্লাস নিতেন তিনি। এবং সবসময়ই এই ধর্ম আলোচনার অধিবেশনগুলিতে একটি নিয়মিত অঙ্গ হতো ভজন সঙ্গীত। তার ক্লাসের সুনাম বৃদ্ধি পাওয়ায় অচিরেই সান ফ্রান্সিসকো থেকে 500 মাইল দক্ষিণে লস অ্যাঞ্জেলস থেকেও তার কাছে বেদান্ত প্রচারের আহ্বান এলো। 1904 সাল থেকে তিনি সেখানেও নিয়মিত বেদান্তের ক্লাস নিতে লাগলেন, কিন্তু শীঘ্রই বুঝলেন একা দু জায়গায় কাজ চালানো কঠিন। তাই বেলুড় মঠে তিনি একজন সহকারীর জন্য লিখলেন। মঠ কর্তৃপক্ষ স্বামী সচ্চিদানন্দকে তার সহকারী রূপে পাঠালে তার শিক্ষণে সচ্চিদানন্দ লস অ্যাঞ্জেলেসের কাজটি দেখাশোনা করতে লাগলেন এবং তিনি আবার সান ফ্রান্সিসকোর কাজেই সম্পূর্ণ মনোনিবেশ করলেন। 1 বছরের মধ্যেই সান ফ্রান্সিসকোর কাজ এত বেড়ে উঠল যে স্বামী ত্রিগুণাতীত বুঝলেন যে আর ভাড়া বাড়ি নয়, নিজস্ব বাড়ির প্রয়োজন সান ফ্রান্সিসকোয়। ত্রিগুণাতীতানন্দজির কাছে চিন্তার স্তরে কিছু আসা মানেই তাকে কাজেও রূপায়িত করা। কাজেই একটি কমিটি সঙ্গে সঙ্গেই গঠিত হলো এবং তাকে নিযুক্ত করা হলো উপযুক্ত জায়গা খুঁজে বের করার জন্য। টাকাও সংগ্রহ হলো অতি সত্বর। ওয়েবস্টার ও গিলবার্ট স্ট্রিটের সংযোগস্থলে একখণ্ড জমি কেনা হলো। সেখানে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো পাশ্চাত্যের প্রথম হিন্দু মন্দিরের। আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন বললেও আমেরিকায় এটিকে বলে কর্নার স্টোন স্থাপনের অনুষ্ঠান। ত্রিগুণাতীতানন্দজি একটি ধাতু নির্মিত বাক্সের মধ্যে শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা এবং আরও কয়েকটি ছবি, পিকচার্স অফ শ্রী রামকৃষ্ণ, হোলি মাদার অ্যান্ড আদার্স উইদিন এ মেটাল বক্স, উৎস IBID পেজ 504, রেখে সেই বাক্সটিকে কর্নার স্টোনের মধ্যে রেখে দিয়েছিলেন। আমেরিকায় তখনও পর্যন্ত কোনো অখ্রিস্টীয় ধর্মের প্রতি মানুষের মনোভাব অধিকাংশ ক্ষেত্রে প্রতিকূল, সামান্য ক্ষেত্রে তা প্রতিকূল নয়, উদাসীন। বছর কয়েক আগে স্বামী বিবেকানন্দ যে ধর্মীয় গ্রহিষ্ণুতার বাণী প্রচার করে গিয়েছেন তা নিঃশেষ বা ব্যর্থ হয়ে যায়নি, কিন্তু তার অমোঘ প্রভাব তখনও জনজীবনের দৃশ্যমান স্তরে স্পষ্ট হয়ে ওঠেনি। সেই পরিবেশ যখন পাশ্চাত্যে একটি হিন্দু মন্দিরের কথা কল্পনাতেও আনা দুঃসাহস বা পাগলামি, তখন আমেরিকারই কিছু নরনারী পাশ্চাত্যের প্রথম হিন্দু মন্দিরটি গড়ে তোলার জন্য ত্রিগুণাতীতানন্দজির পিছনে বিপুল অর্থভাণ্ডার নিয়ে উপস্থিত হলেন। এই এক অলৌকিক কাণ্ড, এবং তা সম্ভব হয়েছে ত্রিগুণাতীতানন্দজির অলৌকিক আধ্যাত্মিক ব্যক্তিত্বের প্রভাবেই। মন্দিরের শৈল্পিক পরিকল্পনা ত্রিগুণাতীতানন্দজি নিজে করেছিলেন। হিন্দু মন্দির, খ্রিস্টীয় চার্চ, মুসলমানদের মসজিদ ও আমেরিকার সাধারণ বাসগৃহের স্থাপত্য রীতিকে সম্মিলিত করে তার সেই ভাবনাকে রূপ দিয়ে মন্দিরের নকশা তৈরি করেছিলেন স্থপতি জোসেফ এ লিওনার্ড। পরবর্তীকালে এই স্থপতি বলেছিলেন, মন্দিরটির নির্মাণের ব্যাপারে স্বামী ত্রিগুণাতীত তাঁর কাছে কতটা শিখেছেন তার চেয়ে অনেক বেশি তিনি নিজে ত্রিগুণাতীতানন্দজির কাছ থেকে শিখেছেন। He learned more from Swami than Swami did from him in construction. Gargis book, pp. 187-188। মন্দিরের গম্বুজ, স্তম্ভ ও চূড়াগুলি আকাশের দিকে সূচাগ্র হয়ে শেষ হয়েছে। ধর্ম নির্বিশেষে
সকল মানুষ এই মন্দিরের মাধ্যমে নিম্নতর আধ্যাত্মিক সত্য থেকে উচ্চতর আধ্যাত্মিক সত্যের দিকে এগিয়ে যাবে। মন্দিরটির অনন্য স্থাপত্যশৈলীর মাধ্যমে সেই অভিপ্রায়ই প্রকাশ করতে চেয়েছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি। তার সান ফ্রান্সিসকোয় পদার্পণের 3 বছর পূর্তির মাসে 1906-এর 7ই জানুয়ারি প্রায় 300 নরনারীর উপস্থিতিতে হিন্দু প্রথা অনুযায়ী পূজা ও আরতির পর মন্দিরটি মানব কল্যাণে উৎসর্গ করা হয়। আর 15ই জানুয়ারি থেকে মন্দিরে নিয়মিত পূজা অর্চনা শুরু হয়। ত্রিগুণাতীতানন্দজির ইচ্ছা ছিল মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দকে সে দেশে নিয়ে যাবেন, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। মন্দির নির্মাণের সময় ত্রিগুণাতীতানন্দজি বলতেন, বিশ্বাস করো এই মন্দির নির্মাণে আমার যদি এতটুকু স্বার্থ থাকে তবে এ নষ্ট হয়ে যাবে, কিন্তু এ যদি ঠিক ঠাকুরের কাজ হয় তবেই টিকে থাকবে। উৎস: গম্ভীরানন্দ স্বামী, শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, পৃষ্ঠা 360। আশ্চর্যের ব্যাপার, মন্দির প্রতিষ্ঠার 3 মাস পর 18 এপ্রিল যে ভয়াবহ ভূমিকম্প ও অগ্নিকাণ্ড ঘটেছিল, সেই ভূমিকম্পেও হিন্দু মন্দিরটি সম্পূর্ণ অক্ষত ছিল। উইকিপিডিয়া অনুযায়ী 7.9 মাপের ওই ভয়ঙ্কর ভূমিকম্পে 3000 লোক মারা গিয়েছিল ও নগরীর 80% বাড়ি ধ্বংস হয়েছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।